আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজরাত শারীন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। জাতিসংঘে ভাষণে প্রধান উপদেষ্টা পাচার হওয়া টাকা সংশ্লিষ্ট দেশগুলোকে ফেরত দেওয়ার আহ্বান। জুলাই সনদ বাস্তবায়নের রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ জারির সুযোগ নেই অভিমত বিশেষজ্ঞদের। সুপ্রিম কোর্টের আদেশ ও গণভোটেও বাড়বে জটিলতা। নির্বাচনে কোনো দলকে জিতিয়ে দেওয়ার নীল নকশা মানবে না জনগণ, হুঁশিয়ারি রিজভী। চাঁদাবাজদের বর্জন করবে তরুণ ভোটাররা, মন্তব্য পরবারের। নির্বাচনী প্রস্তুতিতে পিআর এবং এনসিপি শাপলা প্রতীক বরাদ্দের দাবি কোনো প্রভাব ফেলবে না চাঁপাইনবাবগঞ্জ নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। এবং পরীক্ষার সকল ধাপে সফল রাশিয়ায় আবিষ্কৃত ক্যান্সারের টিকা এন্টারোমি। করোনার মতো ক্যান্সারের টিকাও দেশে আসবে জানালেন গবেষকরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করতে নাগরিক বান্ধব সংস্কার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি। স্থানীয় সময় শুক্রবার সকাল 9:30টায় জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। বাংলায় দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আগামীতে জনগণের ভোটে যে দলে ক্ষমতায় আসুক না কেন সংস্কার বাস্তবায়নের সমস্যা হবে না। বলেন, ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলাই তার সরকারের লক্ষ্য, যাতে দেশে আর কোনো স্বৈর শাসকের জন্ম না হয় এবং কেউ যাতে রক্ষক হয়ে ভক্ষক না হয়। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা না রাখতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। উন্নয়ন দেশগুলো থেকে অর্থ পাচার ঠেকাতে কঠোর আন্তর্জাতিক বিধি বিধান প্রণয়নের আহ্বান জানান ডক্টর ইউনূস। বাংলাদেশের তরুণ যে বিপুল জনসমর্থনের মাধ্যমে আমরা দায়িত্ব পেয়েছিলাম, তার প্রেক্ষাপটে আমাদের জন্য সহজ পথ ছিল নির্বাহী আদেশে সংস্কার কাজগুলো সম্পন্ন করা। কিন্তু আমরা বেছে নেই সেই কঠিন পথ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পথ। আমাদের লক্ষ্য ছিল ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না। কোনো নির্বাচিত নেতা রাষ্ট্রের গণতান্ত্রিক স্বরূপকে ক্ষুণ্ণ করতে পারবে না, কিংবা রাষ্ট্র জনগণের রক্ষকরা ভক্ষকে পরিণত হতে পারবে না। আমরা জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে একই মঞ্চে দাঁড়িয়ে সকলে মিলে জুলাই ঘোষণার মাধ্যমে এই সংস্কার কার্যক্রমের প্রতি আমাদের সময়াবদ্ধ অঙ্গীকার ব্যক্ত করি। অর্থাৎ আগামী নির্বাচনে যে দলে জনগণের সমর্থন পাক না কেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না। আপনারা জানেন যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। আমরা সংস্কারমূলক কিছু কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সংস্কার হলো রাজস্ব আহরণ ব্যবস্থাপনার সংস্কার। যে নীতি ও প্রণয়ন বাস্তবায়ন সংস্থাকে পৃথক করার জন্য আইন প্রণয়ন করা হয়েছে, এর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং রাজস্ব আহরণ বৃদ্ধি পাবে। এই উদ্যোগগুলো সদ্য সমাপ্ত FFD4 সম্মেলনে গৃহীত সেভিয়া অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আমরা আশা করি যে বাংলাদেশে যেমন সেভিয়া অঙ্গীকারের সাথে সামঞ্জস্য রেখে সংস্কার করবার চেষ্টা করছি, তেমনি উন্নত বিশ্বেও সেভিয়ার সামষ্টিক অঙ্গীকার অনুসারে তাদের দায়িত্ব পালনে আন্তরিক হবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে জাতীয় নির্বাচনের আগে শ্রম খাতে সংস্কার বাস্তবায়নে তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত নৈশভোজে তিনি প্রতিশ্রুতি দেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO কনভেনশনের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রম খাতের মূল সংস্কার বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, বৈষম্য, বেকারত্ব ও সুযোগের অভাব তরুণদের মধ্যে হতাশা তৈরি করছে। রিপোর্ট একরামুল হক সায়েমের।
নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে শ্রম অধিকার ও সংস্কার নিয়ে নৈশভোজের আলোচনা সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নৈশভোজে কূটনীতিক, জাতিসংঘ কর্মকর্তা সহ বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতারা দেশের শ্রম আইন, শ্রম অধিকার ও চলমান সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ সময় বিদেশি বিনিয়োগ আকর্ষণে শ্রম খাতের সংস্কারের উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারির আসন্ন জাতীয় নির্বাচনের আগেই আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর কনভেনশনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই খাতের মূল সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। We need continuous support. It's not just a support during this period, a couple of years or more. It's continuous way. This Bangladesh can have a very confident journey, that I can assure you. There's a lot of potential in Bangladesh that will make it happen. প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঞ্চালনায় আলোচনায় আইএলও এর মহাপরিচালক এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারা বক্তব্য রাখেন। অন্তর্বর্তী সরকারের শ্রম সংস্কার ও আইএলওর অঙ্গীকার বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানান তারা। একই সাথে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানিতে ন্যায্য মূল্য নিশ্চিত করার তাগিদ দেন। গার্মেন্টস খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। ভবিষ্যতের যে কোনো সরকারকে এ খাতের টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। অন্তর্বর্তী সরকারের শ্রম সংস্কার ও আইএলও অঙ্গীকার বাস্তবায়নের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমাদের অনেক নেতাকর্মীর গার্মেন্টস খাতে প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে, যা এই খাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে নিতে সহায়ক হবে। আমরা অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডার প্রতি সমর্থন জানাই এবং নির্বাচিত হলে তা আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। রানা প্লাজা দুর্ঘটনা আমার রাজনৈতিক যাত্রার এক গুরুত্বপূর্ণ মোড় ছিল। তখন আমি শিক্ষার্থী হিসেবে দুর্ঘটনাস্থলে আহতদের সেবা দিয়েছিলাম। এমন ঘটনা বন্ধ ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংস্কারের জরুরি। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদে যুব কার্যক্রমের বিশ্ব কর্মপরিকল্পনা ৩০তম বার্ষিকী উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশে সম্প্রতি যুব সমাজের আন্দোলন গণতন্ত্র ও সংস্কার প্রক্রিয়ায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেন, বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যুব বেকারত্ব। বৈশ্বিক সহযোগিতা ছাড়া যুবদের ক্ষমতায়ন সম্ভব নয়। জানান, বৈষম্য, বেকারত্ব ও সুযোগের অভাব তরুণদের মধ্যে হতাশা তৈরি করে, যা দ্রুত বৈশ্বিক অস্থিরতায় রূপ নিতে পারে। Entrepreneurship is the future of the youth, not jobs. We keep talking about jobs, but empowered by the technology in the hands of the youth, it will be the creativity and entrepreneurship which will be the path of the young people. অনুষ্ঠানে যুব সমাজকে ন্যায্য সুযোগ, নিরাপদ পরিসর ও সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখার উপর গুরুত্ব তুলে ধরেন ডক্টর ইউনূস। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো মতভেদ রয়েছে। সনদের আইনি বৈধতা ও বাস্তবায়নের পথ কি হবে তা নিয়েও চলছে নানা আলোচনা। আইন বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সংবিধান অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ জারির সুযোগ নেই। সুপ্রিম কোর্টের আদেশ বা গণভোটেও বাড়তে পারে সাংবিধানিক জটিলতা। জুলাই সনদ বাস্তবায়নে দলগুলোর ঐক্যমত্যের কোনো বিকল্প নেই বলেও মত তাদের। হুমায়ুন চিশতির রিপোর্ট। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সর্বোচ্চ আদালতের মতামত নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের শপথ পড়ান রাষ্ট্রপতি। এরপর সংবিধান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে গঠিত হয় জাতীয় ঐক্যমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর সাথে ৬ মাসেরও বেশি সময় আলোচনার পর তৈরি হয় জুলাই সনদের খসড়া। ১৬৬টি বিষয়ের মধ্যে ৮৪টিতে একমত রাজনৈতিক দলগুলো। এর মধ্যে ১৯টি সংস্কার সরাসরি সংবিধান সংশোধনের সাথে জড়িত। কোনো ইস্যুতে রয়েছে নোট অব ডিসেন্টও। এমন প্রেক্ষাপটে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। প্রস্তাব এসেছে সাংবিধানিক আদেশ জারি ও জাতীয় নির্বাচনের সাথে গণভোটের। আইন বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যমান সংবিধানে রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ জারির কোনো সুযোগ নেই। উনি সেটি অর্ডিন্যান্স করতে পারে that is consistent and compliant with the constitution, existing constitutions. অতএব প্রেসিডেন্ট এটা পারবে না। এখানে কিছু জিনিস আছে যেখানে বর্তমানে এই কনস্টিটিউশন যেগুলো কভার করে না, যেখানে কিছু সুপ্রা কনস্টিটিউশনাল এলিমেন্ট আছে,
এই কনস্টিটিউশনের বাইরে। অতএব এই কনস্টিটিউশনের কাঠামোর মধ্যে এটাকে আইনগত ভিত্তি দেওয়া এখন সম্ভব না। এমন না যে মার্শাল গভর্নমেন্ট যে একটা এক্সট্রা লিগাল ওয়েতে তারা যাবে। ইন্টারিম গভর্নমেন্ট আর্টিকেল 106 এ অ্যাডভাইজারি ওপিনিয়নের মাধ্যমে এসছে এবং তারা একটা কমিটমেন্ট করেছে তারা সবসময় এই কনস্টিটিউশনকে মেনে নিবে। এখন প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স যদি মানে গায়ের জোরে এটা চাপিয়ে দেওয়া হয়, সামনে একটা রিস্ক থেকে যায় যেটা চ্যালেঞ্জ হতে পারে। আর আমাদের দেশে নজির আছে এসব চ্যালেঞ্জ হয়, 5th অ্যামেন্ডমেন্ট 7th অ্যামেন্ডমেন্ট এগুলো তো চ্যালেঞ্জ হয়েছে। তখন সেই রিস্কে যদি যান তাহলে কিন্তু সামনে আরও সাংবিধানিক ক্রাইসিস তৈরি হবে। সনদ বাস্তবায়নে সুপ্রিম কোর্টের মতামত নেয়ার যে কথা বলা হচ্ছে তাতেও বিষয়টি স্পষ্ট হবে না বলে মত বিশেষজ্ঞদের। তারা বলছেন সংবিধানের ব্যাখ্যা দেয়া এবং নতুন সাংবিধানিক আইন তৈরি এক নয়। শেষ পর্যন্ত সবকিছুরই বৈধতা নিশ্চিত করতে হবে জাতীয় সংসদের মাধ্যমেই। অগণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনি গণতন্ত্র আনবেন এটা তো হতে পারে না, মানে আপনাকে সংসদ থেকে এটা করতেই হবে। বারবার যদি জুডিশিয়ারিকে পলিটিক্সের ভেতরে ঢোকান লং টার্মে কিন্তু এটা জুডিশিয়ারির জন্য ভালো না। এটাকে লিগ্যাল বেসিস দেওয়া সম্ভব না until and unless the new parliament is formed. 72-এর সংবিধান সমুন্নত রেখে জুলাইয়ের অনুপ্রেরণায় সংবিধান সংশোধন করা উচিত বলে মনে করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নকিব মোহাম্মদ নসরুল্লাহ। আমরা তো 71 কে বাদ দিতে পারবো না। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ফ্যাসিবাদীর সাথে আঘাতকারীরাই বিশেষ পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রাজধানীতে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন একটি দল সরকারের কাছ থেকে সুবিধা চাচ্ছে। আরেক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন আগামী নির্বাচনে কোনো দল বা মহলকে জিতিয়ে দেওয়ার নীল নকশা হলে জনগণ তা মেনে নেবে না। কামরুজ্জামান রাজবীর রিপোর্ট। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে লালবাগে ঢাকা 7 আসনের সনাতন ধর্মাবলম্বী পূজা কমিটির সাথে মত বিনিময় সভা ও উপহার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন পূজাকে কেন্দ্র করে কেউ যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। পিআর নির্বাচনের দাবি তুলে জাতীয় নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠলে তা হবে দেশের জন্য ভয়ঙ্কর। ওই যে কি একটা পদ্ধতি আছে, আমি আগে বলছি এখনো বলে যাই, ওই পদ্ধতি খায় না মাথায় দেয়, আমি এখনো বুঝি না। এই সাধারণ মানুষ বোঝেন কিনা ওনারা বোঝেন কিনা আমি জানি না। যারা পাকিস্তান সৃষ্টিতে বাধা দিচ্ছে, যারা বাংলাদেশের সৃষ্টিতে বাধা দিচ্ছে, তারা আগামী নির্বাচনটা যাতে না হয় তা ভণ্ডুল করার চেষ্টা করছে। আর তার সাথে ফ্যাসিবাদীরা গোপনে আঘাত করছে। কোনো কারণে যদি নির্বাচন না হয় তাহলে ফ্যাসিবাদ লাভবান হবে। ফ্যাসিবাদের চেয়ে কিন্তু সাম্প্রদায়িক শক্তি আরো ভয়াবহ হবে। অন্যদিকে রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন ডাকসু জাকসু নির্বাচনের মতো আগামী জাতীয় নির্বাচনেও উদ্দেশ্যমূলক ফলাফল হবে কিনা তা নিয়ে জনমনে শঙ্কা তৈরি হয়েছে। কোনো একটি রাজনৈতিক সংগঠন বা কারো উদ্দেশ্য সাধনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একগুঁয়েভাবে এই ডাকসু নির্বাচন জাকসু নির্বাচন করেছে। এই প্রক্রিয়া যদি চলতে থাকে আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। শেখ হাসিনার পথ অনুসরণ করে কাউকে জিতিয়ে দেওয়ার যদি কোনো নীল নকশা থাকে তাহলে এই জাতির জন্য দুর্ভাগ্যজনক, তবে জনগণ ছেড়ে দেবে না। এদিকে রাজধানীর কুনিপাড়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও আসন্ন নির্বাচনে ভোটারদের ভাবনা বিষয়ে এলাকাবাসীর সাথে মত বিনিময় করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এ সময় তিনি বলেন একটি দল পিআরের দাবি তুলে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে, চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। প্রতিহত করতে হবে। জামায়াত ক্ষমতায় গেলে শাসক নয় সেবক হবে এমন প্রতিশ্রুতি দিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন আগামী নির্বাচনে চাঁদাবাজ খুনি মাস্তানদের বিরুদ্ধে দাঁড়াবে নতুন বাংলাদেশের তরুণ ভোটাররা। খুলনায় ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে জামায়াতে ইসলামে আয়োজিত ছাত্র যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ও ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। এর আগে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের
সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। পরে ফুলতলায় স্বাধীনতা চত্বরে আরও একটি সমাবেশে বক্তব্য রাখেন মিয়া গোলাম পরোয়ার। আমাদের উপরে রাষ্ট্রের দায়িত্ব আসলে ইউনিভার্সিটি, স্কুল, কলেজের ছেলেরা পাস করে বেরোবে, মাদ্রাসার ছেলেরা সার্টিফিকেট নিয়ে বেরোবে এক হাতে, আর এক হাতে আমরা তাদেরকে চাকরি দেবো, চাকরির ব্যবস্থা করবো। চাকরি দিতে যদি না পারি তো বেকারদেরকে আমরা বেকার ভাতা দেবো ইনশাআল্লাহ। পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর জেলা জামায়াতের উদ্যোগী শহরের মাদ্রাসা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক ডক্টর মীর নুরুল ইসলাম। পরে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কুড়িগ্রামে জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে বিক্ষোভ সমাবেশে অংশ নেন নেতাকর্মীরা। ঝিনাইদহে পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর, নায়েবে আমির আব্দুল আলিম ও সেক্রেটারি আব্দুল আওয়াল বক্তব্য রাখেন। নারায়ণগঞ্জে মিছিল ও সমাবেশ করেছে মহানগর জামায়াতে ইসলামী। জুম্মার নামাজের পর শহরের মিশনপাড়া এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জুলাই যোদ্ধা মাওলানা মামুনের গুম ইস্যুকে কেন্দ্র করে এনসিপির ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা নষ্ট করতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় যুব শক্তির আহ্বায়ক তরিক ইসলাম। বলেন, নিখোঁজের ঘটনায় যুব শক্তিকে ট্যাগিং করে অপপ্রচার চালানো হচ্ছে, যেখানে এনসিপি ও যুব শক্তির কোনো সম্পৃক্ততা নেই। বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মাওলানা মামুনকে কারা গুম করেছে তা এখনো উদ্ঘাটন করতে পারেনি প্রশাসন। যুবশক্তিকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি। যুবশক্তি সে গ্রহণযোগ্যতাকে নষ্ট করার জন্য একটি গুপ্ত মহল তারা কাজ করেছে। আমরা বলবো যে যারা এই ধরনের অপতৎপরতায় লিপ্ত ছিলেন তারা এই ধরনের অপতৎপরতা থেকে আপনারা বের হয়ে আসুন। আমরা মনে করি যে বর্তমান বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে আসলে আমরা এই ধরনের তৎপরতার মধ্যে যদি আমরা থাকি তাহলে সেটি আমাদের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে নষ্ট করবে। পিআর পদ্ধতি ও এনসিপির শাপলা প্রতীক বরাদ্দের বিষয়টি নির্বাচন আয়োজনে কোনো প্রভাব বা জটিলতা সৃষ্টি করবে না বলে দাবি করেছে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, আইনের বাইরে গিয়ে কোনো ধরনের কাজ করবে না কমিশন। চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী কর্মকর্তাদের দায়িত্ব পালনের চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণের উপায় নিয়ে কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল এসব কথা বলেন। তিনি জানান, অতীতের নির্বাচনে যেসব কর্মকর্তারা বিরুদ্ধে অবৈধ কর্মকাণ্ডের জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের আগামী সংসদ নির্বাচনে দায়িত্ব দেওয়া হবে না। এগুলো নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে না। কারণ হচ্ছে নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, বিদ্যমান আইনের আওতায় সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারে না। পরীক্ষার সকল ধাপে সফল রাশিয়ায় আবিষ্কৃত ক্যান্সারের টিকা অ্যান্টারোমি। করোনা মতো ক্যান্সারের টিকাও দেশে আসবে জানিয়ে গবেষকরা বলছেন, এটি কেবলমাত্র আক্রান্তদেরই দেওয়া হবে। তাই টিকার উপর নির্ভরশীলতা কমিয়ে সচেতনতার দিকে জোর দিয়েছেন তারা। দেশে রেকর্ড সংখ্যক নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। নিয়মিত স্ক্রিনিংয়ের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মিজান শাহজাহানের রিপোর্ট। ক্যান্সারের টিকা আবিষ্কারে সফল হয়েছে রাশিয়া। এটি বিশ্বজুড়েই ক্যান্সার রোগীদের মাঝে আশার আলো জ্বালিয়েছে। চলতি বছরই এই টিকা রাষ্ট্রীয় প্রকল্পের আওতায় বিনামূল্যে রোগীদের সরবরাহ করবে সেদেশের সরকার। এ টিকা রোগীর টিউমারের জেনেটিক বিশ্লেষণের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা শরীরে অ্যান্টিবডি তৈরি করে ক্যান্সার কোষকে শনাক্ত ও ধ্বংস করে। টিকাটা তো আসলে যারা ক্যান্সার আক্রান্ত শুধু তাদেরই কাজে লাগবে। আমরা হয়তো অনেকে মনে করতে পারি যে ক্যান্সার এখন আর হবে না, টিকা তো আবিষ্কার হয়ে গেছে। এই আমাদের যদি ভুল মেসেজটা আমাদের সমাজে না যায়,
এটা আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। সারা বিশ্বে কিন্তু প্রতি বছর 2 কোটির উপরে মানুষ ক্যান্সার আক্রান্ত হয়ে থাকে। তো যদি আমরা ভুল মেসেজ দিই তাহলে মানুষের ভিতর কিন্তু একটা ভ্রান্ত ধারণা তৈরি হতে পারে। জরায়ু ক্যান্সারের টিকা আবিষ্কার হলেও এতদিন পর্যন্ত অন্য ক্যান্সারের টিকা ছিল না। তবে দ্রুত শনাক্ত হলে স্তন ক্যান্সার ভালো হয় জানিয়ে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ বলেন, মূলত অসচেতনতার কারণেই স্তন ক্যান্সারে নারীদের মৃত্যু হার বেশি। বয়স 30-40 পার হয়ে গেলে স্ক্রিনিং বলে আর কি, মাঝে মধ্যে ডাক্তারের কাছে গিয়ে প্রোগ্রাম মানে বিভিন্ন রকমের স্ক্রিনিং প্রোগ্রাম আছে, তারা টেস্ট করাবে, ব্রেস্টটা একটু দেখাবে, জরায়ুটাও টেস্ট করাবে, সিম্পল টেস্ট করা যায়, করে আর্লি ডায়াগনোসিস করা কিন্তু সম্ভব। গ্রামে গঞ্জে মেয়েরা বিশেষ করে হয়তো লজ্জা পায়, হয়তো গোপন করে রাখে, ঢেকে রাখে, জানতে পারে না, মানুষের বুঝতে দেয় না, বা পরিবারে কাউকে বলে না, তাতেই প্রবলেম হয়, লেট ডায়াগনোসিস হয়, এটা যেন না হয়। গবেষকরা বলেন, জেনেটিক বাদে জীবনযাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে 90% ক্যান্সার প্রতিরোধ সম্ভব। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা। শুধু পূজার 5 দিন নয়, বৈষম্যহীন দেশ করতে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব। দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ব্যক্তির পরিচয় যাই হোক, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, বিজয়া দশমীর শোভাযাত্রা, প্রতিমা বিসর্জন ও পূজার সময় মণ্ডপগুলোতে সরকারের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। 28 সেপ্টেম্বর ষষ্ঠী ও 2 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদ উৎসব। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সঙ্গে যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়, সেখানে সব সংস্থার প্রতিনিধিত্ব ছিল, সেনা, নৌ, বিমান বাহিনীর প্রতিনিধিত্ব ছিল, এবং সবার সামনে এই বিষয়গুলো আলোচিত। তারা আমাদের বলেছে যে আমরা এটা কঠোর অবস্থানে থাকব। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। নিত্যপণ্যের চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা। রাজধানী বাজারে বেশিরভাগ সবজি কেজি প্রতি কিনতে হচ্ছে 80 টাকায়। গাজর, টমেটোর কেজি 120 টাকা। কমছে না মাছের দামও। 1 কেজির ইলিশ এ সপ্তাহে 2100 টাকা। এখনো বাড়তি চাল ও ডালের দাম। রিপোর্ট আদিন সজীবের। ছুটির দিনের সকালে মাছ কিনতে ঢাকার বাজারে এই বেসরকারি চাকরিজীবী শেষ পর্যন্ত 3 ধরনের মাছ কিনলেও পরিমাণে নিয়েছেন খুব কম। 3 পদের মাছ কিনেছি, দাম বেশি হওয়ার কারণে সবই কম কম করে আর কি। 1 পোয়া 300, 450 এরকম। ক্রেতারা বলছেন ইলিশ এখন নাগালের বাইরে, অন্য মাছের দামও চড়া। এরকম দেখা গেছে 400 টাকা শিং মাছ আধা কেজি নেয় 200 টাকা দিয়ে। যদি মনে করেন যে 300 টাকা কেজি হতো, হয়তো 1 কেজি নিত। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। বেগুন, বরবটি সহ সব ধরনের সবজি কিনতে হচ্ছে 80 টাকা কেজি। সব প্রতিটাই আর কি 80 টাকা করে, সব কিছু ক্রয় ক্ষমতার বাইরে। এই যে বটবটি মনে করেন না, আজকে আমাদের 56-57 টাকা কিনা আনছি, কেরেন খরচ আছে, মিন্তি খরচ আছে, এই হিসাবে 60 টাকা কেজি পড়া যায়। আমরা যদি 70 টাকা কেজি বেশি, দামগুলো লাভ বলেন। কিসের মনিটরিং? জোরদার করে কিছু করেন। আপনি আমাকে ধরছেন এখানে, আপনি আমাকে ধরে রাখেন, একটা সুরা না পর্যন্ত আমার আটকে রাখেন, তাহলে তো সুরা হবে। অস্বস্তি মুদিপণ্যের বাজারেও। আটা ও ডালের দাম এখনো চড়া। চিকন মশার ডালটা কত 55 টাকা, আমাদের কিনে আনতে হয় মোকাম থেকে, আমরা 160 টাকা বিক্রি করি। স্বস্তি ফিরছে না চালের বাজারেও। মিনিকেট ও নাজির শাইলের কেজি 76 থেকে 78 টাকা। মোটা চাল 56 টাকা কেজি, কোথাও কোথাও তারও বেশি। ইন্ডিয়ান নাজির ঢুকছে, সেই জন্য যে নাজির আগে ছিল 78 থেকে 80 টাকা, সেটা এখন হলো 76 থেকে 78 টাকা। পার কেজিতে 2 টাকা শুধু নাজির শাইলের দাম কমছে। পেঁয়াজের দাম প্রকারভেদে এখনো 70 থেকে 75 টাকা কেজি। তবে মুরগি ও ডিমের দাম আছে আগের মতোই। আদিন সজীব, ATN বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বাড়ায় ভয়াবহ বিপর্যয়ের মুখে পরিবেশ ও প্রতিবেশ।
পরিবেশবিদরা বলছেন মাটির উর্বরতা নষ্ট, নদী খালের প্রবাহ রোধ সহ দীর্ঘমেয়াদে পরিবেশ ও প্রাণীকুলের জন্য হুমকি তৈরি করছে এই পণ্য। বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার এবং এই শিল্পে পৃষ্ঠপোষকতা বাড়ানোর তাগিদ খাত সংশ্লিষ্টদের। বগুড়া প্রতিনিধি আজিজুল হাকিম রুমনের 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। আধুনিক প্রযুক্তিতে পাট দিয়ে তৈরি হচ্ছে স্টাইলিশ শপিং ব্যাগ, জুতা, ফাইল, পোশাক সহ নানা পণ্য। পরিবেশবিদরা বলছেন পলিথিন ও প্লাস্টিক পণ্যের পরিবর্তে পাটই হতে পারে টেকসই ও পরিবেশ বান্ধব সমাধান। পাটের ফাইবার সাথে প্লাস্টিকের সামান্য কিছু মিশিয়ে এমন কিছু তৈরি করতে পারি যেটা তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় হবে। সেই ধরনের ব্যাগগুলো আমরা একটু দাম বেশি হলেও আমরা ব্যবহার উৎসাহিত করতে পারি। এই মার্কেটে যখন এই সালার ব্যাগটা চলে আসবে আস্তে আস্তে, তখন কিন্তু আপনার পলি ব্যাগটা যেটা বাজারে যেটা দোকানদাররা ইউজ করতে চায়, মনে করি এটা আস্তে আস্তে মার্কেট থেকে উঠে যাবে। কারণ এটা আমাদের দেশ বাঁচানোর জন্য হলেও আমাদের কাজটা করতে হবে, কারণ পলি আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং দেশের জন্য ক্ষতিকর। ব্যবসায়ীরা বলছেন পলি ব্যাগের সহজলভ্যতা কমানো ও পাটজাত পণ্যকে অগ্রাধিকার দিলে লাভবান হবেন কৃষক, শিল্প খাত হবে শক্তিশালী। সরকার যদি সুনির্দিষ্টভাবে সুন্দরভাবে যদি তারা পরিকল্পনা মাফিক কারখানাগুলো বন্ধ করতে পারে, তাহলেই সম্ভব হচ্ছে আমাদের এই পলিথিন বন্ধ করা। পলিব্যাগের ব্যবহার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্লাস্টিক কারখানা ও বিভিন্ন গুদামে অভিযান অব্যাহত রয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। 14 টন পলিথিন কিন্তু আটক করেছে। তো আমাদের প্রায় পলিথিনের বিরুদ্ধে অভিযানও হচ্ছে, আটকও করছে, এটা চলমান রয়েছে। বগুড়ার রাজাবাজার থেকে প্রতিদিন প্রায় 2 টন পলিব্যাগ ব্যবহারের জন্য ছড়িয়ে পড়ছে জেলায়। তবে প্রশাসনের কড়া নজরদারির পাশাপাশি পরিবেশ রক্ষায় সবচেয়ে জরুরি জনসচেতনতা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিশ্ববিখ্যাত ভক্সওয়াগন প্রেমিকদের মিলন মেলা হিসেবে আত্মপ্রকাশ করল VW ক্লাব বাংলাদেশ লিমিটেড। বিকেলে রাজধানী পূর্বাঞ্চল ক্লাবে অনুষ্ঠিত হয় অভিজাত এই ক্লাবটির উদ্বোধনী আয়োজন অনুষ্ঠানে ক্লাবটির নির্বাহী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যরা আলাপ করেন অতিথিদের সঙ্গে। অনুষ্ঠান জুড়ে ছিল ভক্সওয়াগনের ক্লাসিক বিটল, বিখ্যাত বাস মডেল সেডল থেকে শুরু করে সর্বশেষ আধুনিক গাড়ির মনোমুগ্ধকর প্রদর্শনী, যা দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। সংশ্লিষ্টরা জানান এই ক্লাব কেবল গাড়ি সংগ্রাহক বা মালিকদের মিলনস্থল নয়, বরং এটি হবে অভিজ্ঞতা বিনিময়, সড়ক নিরাপত্তা, সচেতনতা বাড়ানোর, সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম। আয়োজকরা বলেন ভক্সওয়াগনের জার্মানি ইঞ্জিনিয়ারিং এর ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে এই ব্র্যান্ডকে জনপ্রিয় করে তোলাই মূল লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানে ভক্সওয়াগন প্রেমী ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, কমিউনিটি লিডার এবং অটো ইন্ডাস্ট্রির পেশাজীবীরা উপস্থিত থেকে এই নতুন যাত্রাকে স্বাগত জানান। চুয়াডাঙ্গার জীবননগরে ভারী বর্ষণ ও ভৈরব নদের প্রবল স্রোতে 3টি ব্রিজ ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে 10 গ্রামের মানুষ। ইলিশের জোল মাঠের সেতু, সন্তেশপুর গ্রামের প্রবেশ সেতু ও রাঙ্গিয়াপোতা সেতু ভেঙে যাওয়ায় স্থানীয়দের কয়েক কিলোমিটার পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন সেতু। চুয়াডাঙ্গা থেকে রফিক রহমানের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। একসাথে 3টি সেতু ধসে পড়ায় অন্তত 10 গ্রামের হাজার হাজার মানুষ পড়েছে চরম দুর্ভোগে। বিশেষ করে সন্তোষপুর, মানিকপুর, রাজাপুর, রাতিরামপুর, সিংনগর, ধোপাখালী ও মাধবখালী গ্রামের বাসিন্দারা সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন। স্কুলগামী শিক্ষার্থীরা যেতে পারছেন না ক্লাসে। কৃষিপণ্য ও ব্যবসায়িক মালামাল পরিবহন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। জরুরি প্রয়োজনে কেউ ঝুঁকি নিয়ে ভাঙা সেতুর উপর দিয়েই হেঁটে যাতায়াত করছেন। এলাকাবাসী বলছেন, দ্রুত নতুন সেতু নির্মাণ ও বিকল্প ব্যবস্থা না নিলে কৃষি সমৃদ্ধ এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড পুরোপুরি থমকে যাবে। প্রত্যেকে রাস্তা যাতায়াতের পথ এখন বিকল হয়ে পড়েছে। এই গ্রামের মানুষ, এখানে আরো পাশে আরো গ্রাম আছে, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। জরুরি ভাবে যেভাবেই হোক আমাদের এই ব্যবস্থা করুন। অনেক চাষি আছে, চাষের জিনিস নিয়ে যেতে পারছে না। আমরা যে ভৈরব নদীর পশ্চিম পারে যে সমস্ত আবাদি জমি আছে, তাতে যাওয়া আসা করা আমাদের খুবই দুঃসাধ্য। নতুন করে সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছেন উপজেলা পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। যে গাডারটা ভেঙে পড়ছে এটা মেরামতযোগ্য না, এটা আপনার নতুন করে
রিকনস্ট্রাকশন করতে হবে। নতুন ব্রিজের প্রস্তাব আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে দিব, কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদী সময়। সেতু মেরামতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যোগাযোগের জন্য ব্রিজটা খুবই গুরুত্বপূর্ণ। আমার এত সুন্দর রাস্তা থেকেও কোনো লাভ নাই যদি ব্রিজ না থাকে, রাস্তাটা মানুষ ব্যবহার করতে পারবে না। এই জন্য আমরা খুবই ইমিডিয়েটলি যোগাযোগ করতেছি যেভাবে এটার একটা আমরা দ্রুত সমাধান দিতে পারি। সেতুগুলো দ্রুত পুনর্নির্মাণ করে মানুষের দুর্দশা দূর করার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। অ্যালিয়েন্স ফ্রান্সেসের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল দ্য ট্রেডিশন অফ মেলোডি। রাজধানী ধানমন্ডির অ্যালিয়েন্স ফ্রান্সেস প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক মঞ্জুরুল ইসলাম, জনপ্রিয় শিল্পী অনিরুদ্ধ সেনগুপ্ত, সঞ্চিতা রাখি, শান্তা আসমা, খুরশিদা আলম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আয়োজকটির মিডিয়া পার্টনার এটিএন বাংলা। এবারে খেলার খবর। টি-20 এনসিএল এ খুলনাকে 8 উইকেটে হারিয়েছে রাজশাহী। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করা মোহাম্মদ মিঠুনের খুলনা তুলে 7 উইকেটে 171 রান। জবাবে হাবিবুর রহমানের 45 বলে 94 রানের ইনিংসে রাজশাহী এই রান তাড়া করে 23 বল হাতে রেখে। রাজশাহীর হয়ে অধিনায়ক নাজমুল হোসেন খেলেছেন 39 বলে 65 রানের ইনিংস। নাজমুল আর হাবিবুরের 148 রানের ওপেনিং জুটিতে মূলত রাজশাহীর জয় নিশ্চিত হয়। এর আগে মাত্র 13 রানে 3 উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে খুলনা। এমন অবস্থায় দলকে উদ্ধার করেন সৌম্য সরকার ও আফিফ হোসেন। দুজনে ব্যাট থেকে আসে 72 বলে 117 রানের জুটি। সৌম্য খেলেন 34 বলে 63 রানের ইনিংস। এছাড়া 50 রান করে আউট হন আফিফ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। জাতিসংঘে ভাষণে প্রধান উপদেষ্টা। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র বাস্তবায়নে জাতিসংঘের প্রতি আহ্বান। জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতি সাংবিধানিক আদেশ জারির সুযোগ নিয়ে অভিমত বিশেষজ্ঞদের। সুপ্রিম কোর্টের আদেশ ও গণভোটেও বাড়বে জটিলতা। নির্বাচনে কোন দলকে জিতিয়ে দেওয়ার নীলনকশা মানবে না জনগণ, হুঁশিয়ারি রিজভী। চাঁদাবাজদের বর্জন করবে তরুণ ভোটাররা, মন্তব্য পারওয়ারের। নির্বাচনী প্রস্তুতিতে পিআর এবং এনসিপি শাপলার প্রতি বরাদ্দের দাবি কোনো প্রভাব ফেলবে না চাঁপাইনবাবগঞ্জ নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। এবং পরীক্ষার সকল ধাপে সফল হ্রাসে আবিষ্কৃত ক্যান্সারের টিকা এন্টারোমি। করোনা মতো ক্যান্সারের টিকাও দেশে আসবে, জানালেন গবেষকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।